সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। এই পরন্ত বিকেলে কোভিড-19 এর আতঙ্কে আমরা সকলেই যখন ঘরে বন্দি, সেই মুহূর্তে ময়মনসিংহ অনলাইন স্কুলের ময়মনসিংহের আইসিটির নক্ষত্র মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন স্যারের নেতৃত্বে আমরা কয়েকজন আইসিটি পাগল শিক্ষক শুরু করেছিলাম ময়মনসিংহ অনলাইন স্কুল। আজ এর বিস্তৃতি সারা দেশ থেকে আমাদের সহকর্মীগণ এর সাথে যুক্ত হয়েছে। সেটার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান পদার্থের গঠন এই বিষয়টির সর্বশেষ পাঠ বলা চলে, পাঠ 9 এবং আরেকটা পাঠ রয়েছে 10। এই দুটা পাঠ নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা জানি প্রত্যেকটা পদার্থই কি দ্বারা গঠিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এর আগে বলা হয়েছে প্রত্যেকটা পদার্থ কি দ্বারা গঠিত। তোমরা কমেন্টসে লিখবে বলে আমি বিশ্বাস করি। তোমরা সবাই কমেন্টস লিখো যে প্রত্যেকটা পদার্থ কি দ্বারা গঠিত। ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে যদি মৌলিক পদার্থ হয় তাহলে সেটাকে বলি আমরা পরমাণু, আর যদি যৌগিক পদার্থ হয় তাহলে তাকে বলি আমরা অণু। এখন মৌলিক পদার্থের এই যে ক্ষুদ্রতম কণা পরমাণু, একেও যদি আবার ভাঙা যায় তাহলে কি পাওয়া যায়? তাহলে কিছু মৌল কণা পাওয়া যায়। আর আজকে আমাদের আলোচ্য বিষয় পরমাণুর কণা। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি শিক্ষার্থী বন্ধুরা? পরমাণুর কণা। পরমাণুর কণা। আজকে এই পাঠ থেকে আমরা যা শিখব শিক্ষার্থী বন্ধুরা, 1, পরমাণুর কণা কি, কণা কি তা ব্যাখ্যা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। 2, পরমাণুর কণার মধ্যকার পার্থক্য নির্ণয় করতে পারবে। আরেকটা, পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবে। পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই পরমাণুর কণা কি। পরমাণুর কণা কি? আমরা বলছি বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে যে পরমাণুবাদ তত্ত্ব প্রদান করেন, সেখানে তিনি বলেছিলেন প্রত্যেকটা পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় পৌঁছা যায় যে অবস্থায় পৌঁছানোর পর তাকে আর ভাঙা যায় না। তিনি সেই অবিভাজ্য কণাটার নাম দিয়েছিলেন পরমাণু। কারণ পরমাণু শব্দটা এসেছে শিক্ষার্থী বন্ধুরা, পরমাণু শব্দটা এসেছে দুটা শব্দ, পরম যোগ অণু। এই দুটা শব্দ থেকে পরম যোগ অণু। পরম শব্দের অর্থ হলো অতি, আর অণু শব্দের অর্থ হলো ক্ষুদ্র। তাহলে পরমাণু শব্দের শাব্দিক অর্থ কি দাঁড়ায়? অতি ক্ষুদ্র কণা, যাকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীগণ 1919 সালে বিজ্ঞানীগণ দেখতে পান পরমাণুকেও ভাঙা যায়, এবং
1897 সালে পরমাণুকে ভেঙে ক্ষুদ্রতম কণা ইলেকট্রনের অস্তিত্ব খুঁজে পান। যাক, আমরা সেটা পরে যাচ্ছি। তাহলে পরমাণু শব্দের হচ্ছে অতি ক্ষুদ্র কণা, যাকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তী বিজ্ঞানীগণ পরমাণুকে ভেঙে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পান। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কি বলা হচ্ছিল? পরমাণুর কণা। এগুলো কি বলা হচ্ছে? পরমাণুর কণা। তাহলে আজকে আমরা পরমাণুর কণা নিয়ে আলোচনা করব। প্রথম, পরমাণুর কণা। পরমাণুকে ভাঙলে দুই ধরনের কণিকা পাওয়া যায়, একটা হচ্ছে স্থায়ী কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। আজকে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরমাণুকে ভাঙলে যে স্থায়ী কণিকা পাওয়া যায় সেই কণিকাগুলো নিয়ে কথা বলব। পরমাণুকে ভাঙলে তিন ধরনের আমরা স্থায়ী কণিকা পাই, তিন ধরনের স্থায়ী কণিকা পাই, যথা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটা পরমাণুর গঠন দেখি তাহলে দেখতে পাই পরমাণুর একটা কেন্দ্র থাকে, পরমাণুর একটা কেন্দ্র থাকে যেখানে পরমাণুর সকল ভর বহন করে, যেটা পরমাণুর সকল ভর বহন করে। এখানে থাকে পরমাণুর প্রোটন প্লাস নিউট্রন, প্রোটনকে পি দ্বারা প্লাস নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করি, প্রোটন প্লাস নিউট্রন। আর এবং প্রোটন এবং নিউট্রনই হচ্ছে পরমাণুর ভর বহন করে থাকে। আর পরমাণুর বাইরে বিশাল ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোতে থাকে বিভিন্ন কক্ষপথ, আর এই কক্ষপথে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। আমরা একটা পরমাণুর গঠন দেখাচ্ছি, তোমরা সপ্তম শ্রেণীতে সেটা নেই, আমি জাস্ট পরমাণুর গঠন তোমাদের একটা দেখাচ্ছি। এটা যেহেতু তার বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, সুতরাং তার ভিতরের কক্ষপথে ভিতরে কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে আছে হলো 6টা প্রোটন। আর 6টা প্রোটন বিশিষ্ট পরমাণুকে বলা হয় কার্বন। তা আমরা একটু চিহ্নিতকরণটা করে নিই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিহ্নিতকরণটা করে নিবে। এটাকে বলা হয় ইলেকট্রন, এটাকে বলা হয় ইলেকট্রন, এটাকে বলা হয় কক্ষপথ, কক্ষপথ। এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এইটাকে বলা হয় নিউক্লিয়াস, এটাকে বলা হয় নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্র, নিউক্লিয়াস। বানানটা একটু ঠিক করে লিখি প্লিজ। নিউক্লিয়াস। আর এর ভিতরে থাকে হলো প্রোটন, এই নিউক্লিয়াসে থাকে হলো প্রোটন এবং নিউট্রন। পি দ্বারা আমরা বলছিলাম, পি দ্বারা চিহ্নিত করেছি প্রোটনকে। এটা হচ্ছে হলো প্রোটন, প্রোটন, আর এটা হচ্ছে হলো নিউট্রন। এন দ্বারা যেটা চিহ্নিত করেছি শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে নিউট্রন। এই হলো একটি পরমাণুর গঠন, পরমাণুর গঠন। একটা পরমাণুতে এই উপাদানগুলো বিদ্যমান থাকে। কি থাকে? এর বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন, ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। যে পথ দিয়ে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে সেই পথটাকে বলা হয় কক্ষপথ। আর পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর সহ, পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর সহ একটা বস্তু থাকে যাকে বলা হয় নিউক্লিয়াস। এখানে পরমাণুর প্রোটন এবং নিউট্রন বিদ্যমান থাকে। এইটাকে বলা হয় নিউক্লিয়াস, যা পরমাণুর সকল ভর বহন করে।
আর পরমাণুর বাইরে বিশাল ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় কক্ষপথ থাকে, সেই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তারপরে হচ্ছে হলো এটাকে বলা হচ্ছে কি, যে ভর বহন করে তাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আর এর ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানার জন্য জ্ঞাতার্থে বলছি, ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ইলেকট্রনকে আমরা প্রকাশ করি ই দ্বারা, আর এটা ঋণাত্মক চার্জযুক্ত কণিকা। তাহলে ইলেকট্রন কোন ধরনের কণিকা শিক্ষার্থী বন্ধুরা? ঋণাত্মক চার্জযুক্ত কণিকা। তিক্ত ধ্রুব প্রোটন কে পি দ্বারা, প্রোটন এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণিকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পেলাম ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কণিকা, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত কণিকা, এবং যে নিউট্রনটা আছে এন, সেটাকে বলা হয় নিউট্রন। নিউট্রন হলো চার্জহীন, এর কোনো চার্জ নেই, চার্জহীন। সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা, কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, অর্থাৎ যত ধনাত্মক চার্জ থাকবে, পরমাণুর বাইরের কক্ষপথে ঠিক তত ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকবে। আর সেই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। যাক, আমরা ওইদিকে বেশি যাব না, আমরা পরমাণুর কণাগুলো নিয়ে একটু আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা কি দেখতে পেলাম? একটা পরমাণুর গঠনে কি আছে? বাইরে কিছু কক্ষপথ আছে, সেই কক্ষপথগুলোতে থাকে ইলেকট্রন। এর একটা কেন্দ্র রয়েছে, কেন্দ্রে থাকে প্রোটন প্লাস নিউট্রন, এবং প্রোটন এবং নিউট্রনের ভরেই পরমাণুর ভর। পরমাণুর ভর বলতে আমরা প্রোটন প্লাস নিউট্রনের ভরকেই বুঝে থাকি। তারপর পরমাণুর বাইরের কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে, পরমাণুর কেন্দ্রে ঠিক ততগুলা প্রোটন থাকে। পরমাণুর কেন্দ্রে ঠিক ততগুলোই প্রোটন থাকে। যেমন এই পরমাণুটার বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, এবং দেখে কমেন্টসে তোমরা লিখো এখানে কয়টা ইলেকট্রন আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো দ্রুত তোমরা দেখে লিখো এই পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে এবং এই পরমাণুটার কয়টা কক্ষপথ আছে। আমি আশা করি তোমরা লিখতে পেরেছ। এই পরমাণুটার কক্ষপথ রয়েছে 2টি এবং ইলেকট্রন রয়েছে 6টি। তাহলে এই পরমাণুটার কেন্দ্রে কয়টি প্রোটন থাকবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনুগ্রহ করে তোমাদের কমেন্টসে লিখো এই পরমাণুতে মোট কতটি প্রোটন আছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেকে লিখেছ যে তোমার এই পরমাণুতে 6টি প্রোটন আছে। পরমাণুতে কয়টি প্রোটন রয়েছে? 6টি প্রোটন। কেন 6টি প্রোটন রয়েছে? কারণ যেহেতু এর বাইরের কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, সুতরাং এর পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে 6টি প্রোটন থাকবে। এই হলো পরমাণুর গঠন। এখন আমরা পরমাণুর কণাগুলো, আরেকটা জিনিস বলছিলাম তোমাদেরকে, পরমাণু ইলেকট্রন হচ্ছিল ঋণাত্মক চার্জযুক্ত কণিকা, আর প্রোটন হচ্ছে হলো ধনাত্মক চার্জযুক্ত কণিকা, আর নিউট্রন নিরপেক্ষ অর্থাৎ চার্জহীন কণিকা। আর সেই জন্যই পরমাণুর বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে ঠিক তত সংখ্যক প্রোটন থাকে। কারণ প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ, এবং সমান সংখ্যক চার্জ থাকার জন্যই পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। একটা প্রশ্ন হয় শিক্ষার্থী বন্ধুরা, পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ কেন? অনুধাবনের একটা প্রশ্ন হয়। পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ হওয়ার কারণ হলো, পরমাণুর বাইরের কক্ষপথে যে কয়টি ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে, পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে ঠিক তত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আছে। তাই সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত কণিকা থাকায় পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেদিকে আর ধাবিত হচ্ছে না। আমরা এখন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন অর্থাৎ পরমাণুর কণিকাগুলো নিয়ে একটু আলোচনা করব।
কণিকাগুলোর বৈশিষ্ট্য শিক্ষার্থী বন্ধুরা একটু তোমরা এটা লিখে নিতে পারো। ইলেকট্রনের বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্য থেকে আমরা আমাদের 2 নাম্বার শিকনফল পার্থক্য আমরা এটা নির্ণয় করতে পারবো। আমি একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলছিলাম, বলো তো কি বৈশিষ্ট্য বলছিলাম ইলেকট্রনের? শিক্ষার্থী বন্ধুরা কমেন্টসে লিখো তোমরা। প্রথম বৈশিষ্ট্য যেটা বলছিলাম কি, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কণিকা। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কণিকা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে এই বৈশিষ্ট্যগুলো লিখে নাও। চার্জযুক্ত কণিকা। এক নম্বর বৈশিষ্ট্য। 2 নাম্বার, ইলেকট্রনের অবস্থানটা কোথায়? পরমাণুর কেন্দ্রের বাইরের কক্ষপথে। ইলেকট্রন পরমাণুর কেন্দ্রের বাইরের কক্ষপথে অবস্থান করে। ইলেকট্রন পরমাণুর কেন্দ্রের বাইরে অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে অবস্থান করে। 3 নাম্বার, পরমাণুর ভর অতি নগণ্য। পরমাণুর ভর অতি নগণ্য। তাই এটাকে শূন্য ধরা হয়। এটা লিখলাম না, পরমাণুর ভর অতি নগণ্য। 4, ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর অতি নগণ্য। তারপরে ইলেকট্রনের চার্জ 9.1 into 10 to the power ইংলিশে লিখতে হবে 1.60 into 10 to the power inverse 19 কুলম্ব। ইলেকট্রনের চার্জ 1.60 into 10 to the inverse 19 কুলম্ব। ইলেকট্রনের আবিষ্কারক। ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে থমসন। স্যার জে থমসন। এই বৈশিষ্ট্যগুলি মোটামুটি তোমরা লিখে নিলেই হবে। তোমাদের বইয়ে এভাবে দেওয়া নেই, সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা এগুলা লিখে নাও, তাহলে তোমাদের উপরের ক্লাসেও কাজে লাগবে এবং তোমাদের সৃজনশীল প্রশ্নেও দেখা যায় এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে। সেই জন্য তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা। আমি আশা করব তোমরা দ্রুত এগুলা লিখে নিবে। আমি আশা করেছি তোমরা ইতিমধ্যেই বৈশিষ্ট্যগুলো লিখে নিয়েছ শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখন প্রোটনের বৈশিষ্ট্যে যাব। প্রোটন এর বৈশিষ্ট্য। প্রোটন দেখো বৈশিষ্ট্যগুলো কি মজার, একটার সাথে আরেকটা খুব মিল। এখানে ছিল ইলেকট্রন ঋণাত্মক, এখানে লিখবো প্রোটন ধনাত্মক।
প্রোটন ধনাত্মক চার্জযুক্ত কণা। এইখানে বলছিলাম ইলেকট্রন পরমাণুর কেন্দ্রের বাইরে কক্ষপথে অবস্থান করে। এখানে লিখব প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, কেন্দ্রে অবস্থান করে, কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। নিউক্লিয়াসে অবস্থান করে। অবস্থান করে। ইলেকট্রন কোথায় অবস্থান করত? বাইরের কক্ষপথে। আর প্রোটন কোথায় অবস্থান করছে? নিউক্লিয়াসে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে অবস্থান করছে। প্রোটন ইলেকট্রনের ভর বলছিলাম অতি নগণ্য, আর প্রোটনের ভর দেয়া আছে। প্রোটনের ভর লিখে নাও, প্রোটনের ভর ভর 1.67 into 10 to the inverse 24 gram. 1.67 into 10 to the power inverse 24 gram. ইলেকট্রনের চার্জটা ছিল ঋণাত্মক চার্জ, আর প্রোটনের চার্জ হলো ধনাত্মক চার্জ। প্রোটনের চার্জ হলো প্লাস 1.60 into 10 to the inverse 19 coulomb, প্লাস 1.60 into 10 to the inverse 19 coulomb। ইলেকট্রন এটা ছিল মাইনাস আর প্রোটনের হলো প্লাস, অর্থাৎ সমান। একটা প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক চার্জ, কিন্তু মান সমান। প্রোটন আবিষ্কার করেন, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেলাম প্রোটনের বৈশিষ্ট্য। দেখো, ইলেকট্রন বলছিলাম ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত। ইলেকট্রন বলছিলাম পরমাণুর কেন্দ্রের বাইরে কক্ষপথে অবস্থান করে, আর প্রোটন পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। ইলেকট্রনের ভর বলছিলাম 1 নগণ্য, আর প্রোটনের ভর 1.67 into 10 to the inverse 24 গ্রাম। ইলেকট্রনের চার্জ বলছিলাম ঋণাত্মক 1.60 10 to the inverse 19 coulomb, 10 to the inverse 19 coulomb। আর প্রোটনের চার্জ ধনাত্মক এবং 1.60 into inverse 10 to the inverse 19 coulomb। প্রোটনের ইলেকট্রনের আবিষ্কার ছিল স্যার জে থমসন, প্রোটনের আবিষ্কারক রাদারফোর্ড। তাহলে যদি বৈশিষ্ট্যগুলো জানা যায়, তাহলে পরমাণুর কণিকাগুলোর পার্থক্যগুলো কি আমরা খুব সহজেই লিখতে পারবো। সেই জন্যই যখন পার্থক্য বৈশিষ্ট্যগুলো শিখবে, তখন যদি তোমরা একটা ছক করে পাশাপাশি লিখে পার্থক্যগুলো করো, তাহলে বৈশিষ্ট্যগুলো শিখো, তাহলে পার্থক্যটাও খুব সহজেই তোমরা করতে পারবে। সেই জন্য তোমাদেরকে বলবো, আমার বোর্ড ছোট হওয়ার জন্য আমি একসাথে বৈশিষ্ট্যগুলো লিখতে পারলাম না, কিন্তু তোমরা যখন খাতায় তুলবে তখন পাশাপাশি বৈশিষ্ট্যগুলো তুলো, তাহলে তোমাদের মনেও থাকবে, আবার একই সাথে পার্থক্য হয়ে যাবে। এখন আমি আশা করছি তোমরা প্রোটনের বৈশিষ্ট্যগুলো লিখে নিয়েছো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা প্রোটনের বৈশিষ্ট্যগুলো লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রোটনের বৈশিষ্ট্য লিখে নিয়েছো। এখন আমরা নিউট্রনের বৈশিষ্ট্যগুলো লিখব।
নিউট্রন এর বৈশিষ্ট্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম প্রথমে নিউট্রন কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কমেন্টসে লিখো নিউট্রন কি, আমি পরে লিখব। মনোযোগ দিতে হবে। নিউট্রন চার্জহীন কণিকা, চার্জহীন কণিকা অর্থাৎ এর কোনো চার্জ নেই। নিউট্রনের অবস্থান কোথায়? নিউট্রন পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। নিউট্রন পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। নিউট্রনের ভর প্রোটনের ভরের সমান। নিউট্রনের ভর প্রোটনের ভরের সমান 1.67 × 10⁻²৪ গ্রাম। আর নিউট্রনের চার্জ 0। নিউট্রনের চার্জ 0। নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। তাহলে আমরা পরমাণুর 3 ধরনের কণিকাই পেয়ে গেলাম। 3 ধরনের কণিকার বৈশিষ্ট্য আমরা দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিউট্রনের বৈশিষ্ট্যগুলো অনুগ্রহ করে লিখে নাও, যা তোমাদের জন্য অনেক উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি তোমরা ইতিমধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের বৈশিষ্ট্যগুলো লিখে নিয়েছ। আমরা একটু জেনে আসি আমরা কি পড়লাম আজকে। প্রথম পড়লাম পরমাণুর কণা। পরমাণুর কণা কি? পরমাণুকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া কণা। সাধারণত পরমাণুতে 2 ধরনের কণিকা দেখতে পাওয়া যায় শিক্ষার্থী বন্ধুরা। একটা হচ্ছে স্থায়ী কণিকা আর একটা হলো অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা পরমাণুতে স্থায়ীভাবে বিদ্যমান থাকে না, যেমন আলফা কণিকা, বিটা কণিকা, গামা কণিকা। এই কণিকাগুলো সাধারণত অস্থায়ী, এরা পরমাণুতে স্থায়ীভাবে বিদ্যমান করে না। আর স্থায়ী কণিকা হলো 3 ধরনের, যেটা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণু মূলত এই 3 ধরনের কণিকা দ্বারাই গঠিত। এই কণিকাগুলো কোথায় অবস্থান করে, কিভাবে অবস্থান করে আমরা তা দেখেছিলাম। পরমাণুর কেন্দ্রে অবস্থান করে হলো প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন অবস্থান করে পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে। আর এই ইলেকট্রন অবস্থান করে বাইরের কক্ষপথে। এই হলো শিক্ষার্থী বন্ধুরা পরমাণুর কণিকার বৈশিষ্ট্য, পরমাণুর কণিকাগুলোর অবস্থান। তাহলে আমরা আশা করি তোমরা পরমাণুর কণা সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা হয়েছে। আশা করি তোমরা পরমাণুর কণা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছ। এখন তোমাদেরকে আমি একটু পরমাণুর গঠনটা নিয়ে একটু কথা বলবো, পরমাণু কিভাবে গঠিত হয়। যদিও আমি একটু আগেই প্রথমে চিত্র দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম, আবারও বিষয়টাকে একটু ক্লিয়ার করি শিক্ষার্থী বন্ধুরা। যেমন আমরা তোমাদেরকে বলছিলাম, মনে আছে কিনা জানি না, অবশ্যই তোমাদের মনে আছে, একটা ছড়া বলেছিলাম
কি? হাই হিলি লিলির বিয়েতে, আমি লিখে দিচ্ছি আবার, হাই হিলি লিলির বিয়েতে বড় কাকা ফুফু, বড় কাকা নানি ও ফুফুকে নিও। এটা তোমাদেরকে বলছিলাম। হাইতে হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, অর্থাৎ এতে একটি প্রোটন আছে পরমাণুর কেন্দ্রে, প্রোটন কোনো নিউট্রন নেই। হিলিতে হিলিয়াম, এর ভর হলো 4, ভর হলো 5, এর 2টি প্রোটন আছে যোগ 2টি নিউট্রন আছে, নিউট্রন আছে। লিলিতে লিথিয়াম, এর ভর হলো 6, এর 3টি প্রোটন যোগ 3টি নিউট্রন আছে। বিয়েতে হলো বেরিলিয়াম, এর ভর হলো 9, এর 4টি প্রোটন যোগ 5টি আছে নিউট্রন। বড়তে হলো বোরন, 10 এর 5টি প্রোটন এবং 5টি নিউট্রন আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বেরিলিয়াম এবং বোরন দুটাতে কিন্তু 5টা করে নিউট্রন আছে, কিন্তু এরা কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ। অর্থাৎ এ থেকে এটাই প্রমাণিত হয় যে পরমাণুর নিউট্রন সংখ্যার উপর পরমাণুর ধর্ম ও বৈশিষ্ট্য কোনো কিছু নির্ভর করে না। কিন্তু দেখো বেরিলিয়ামে প্রোটন আছে 4টি আর বোরনে প্রোটন আছে 5টি। এইখানে কখনো প্রোটন সংখ্যা কখনো সমান হবে না। যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে পরমাণুর ধর্ম বৈশিষ্ট্য কি হবে? 1 হয়ে যাবে। যাক, আমরা এদিকে যাব না এখন। কার্বন 12, এখানে 6টি প্রোটন যোগ 6টি নিউট্রন। নানিতে নাইট্রোজেন 14টা, 60টি প্রোটন 60টি নিউট্রন। ওতে অক্সিজেন 16, 8টি প্রোটন যোগ 8টি নিউট্রন। এভাবেই চলছে। আমরা এইদিকে আর যাব না। আমরা যে কারণে এটা লিখলাম সেটা হলো এখন আমরা অক্সিজেনের পরমাণুর গঠনটা আমরা লিখব, সেই জন্যই আমরা এটা লিখলাম। অক্সিজেনের পরমাণুর গঠনটা আমরা এখন একটু দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে অক্সিজেন পরমাণুর গঠনটা একটু দেখো। অক্সিজেন একটু বড় করে আঁকলাম। এইখানে থাকবে হলো 8টা প্রোটন 8টা নিউট্রন। 1 2 3 4 5 6 7 8। আমরা ধরে নিই কালোগুলো হচ্ছে হলো নিউট্রন, আর এই যে সাদা সাদা যেগুলো আছে সেইগুলোকে ধরে নিই আমরা প্রোটন। 5 6 7 8টা। এই হলো পরমাণুর কেন্দ্র, অক্সিজেন পরমাণুর কেন্দ্র। এর বাইরে আছে কক্ষপথ। প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টাই দিলাম। দ্বিতীয় কক্ষপথে যেহেতু এর প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, সুতরাং
বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কমেন্টসে লিখো। যে অক্সিজেনের পরমাণুতে যেহেতু 8টা প্রোটন আছে তাহলে তার কয়টা ইলেকট্রন থাকবে সেটা জেনে তারপরে এখানে দিয়ে দিছি 2টা, তাহলে এখানে কয়টা থাকবে তোমরা কমেন্টসে লিখবে। আমি আশা করি তোমরা কমেন্টস এটা লিখতে পারবে, সবাই সুন্দর করে লিখো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা লিখেছ একজন যে 6টি প্রোটন থাকবে, ইলেকট্রন থাকবে তাহলে 6টি। কেন? কারণ যেহেতু প্রথম কক্ষপথে 2টা চলে গেছে, সুতরাং দ্বিতীয় কক্ষপথে আর 6টি থাকে। 8টি থেকে 2টি বাদ দিলে 6টি থেকে, সুতরাং এই দ্বিতীয় কক্ষপথে আর 6টি ইলেকট্রন থাকবে। তাহলে অক্সিজেন পরমাণুর গঠনটা হচ্ছে এরকম, অর্থাৎ কোন পরমাণুর কেন্দ্রে যে কয়টি প্রোটন থাকে বাইরের কক্ষপথে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। এবং ইলেকট্রনগুলো থাকার একটা নিয়ম আছে, ইচ্ছা করলেই যেমন 2 নম্বর প্রথম কক্ষপথে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, ইচ্ছে করলেই দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সেটার সূত্রটা হচ্ছিল 2n² একটা সূত্র, আমরা তোমরা 8ম শ্রেণীতে সেটা পাবে। তারপরে আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে 2n² একটা সূত্র। n হচ্ছে কক্ষপথ, n হচ্ছে কক্ষপথ। কক্ষপথের মান যদি, যেমন প্রথম কক্ষপথের মান যদি 1 হয় তাহলে n1² সমান সমান কত? 2। সেই জন্য প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি। দ্বিতীয় কক্ষপথ 2 × 2² 2 পূরণ 4 সমান সমান 8টি। সেই জন্য দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি। যদি কক্ষপথ 3 নাম্বার হয় তাহলে 2 × 3² সমান সমান 2 × 9 = 18। অর্থাৎ তৃতীয় কক্ষপথ যদি 3টা কক্ষপথ থাকতো তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারতো 18টি। এইভাবে 2n² সূত্রের উপর ভিত্তি করে সাধারণত ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়ে থাকে। এটা তোমাদের 8ম শ্রেণীতে তোমাদের ভালো করে বোঝানো হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা দেখলাম পরমাণুর গঠন, এইভাবে পরমাণুতে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে এবং পরমাণুর গঠন নির্ধারিত হয়ে থাকে। তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজের আগে আমি তোমাদেরকে একটু প্রশ্ন করে নিই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার ভালো হবে। 1 নাম্বার প্রশ্ন, তোমরা উত্তর দিবে শিক্ষার্থী বন্ধুরা। নাইট্রোজেন এর পরমাণুতে রয়েছে কতটি প্রোটন রয়েছে? শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা উত্তর দিবে। 2 নাম্বার প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন কে আবিষ্কার করেন? জ্ঞানমূলক প্রশ্ন এটা। আবিষ্কার করেন। 3 নাম্বার প্রশ্ন, প্রোটন কোন ধরনের চার্জ বিশিষ্ট কণিকা? কোন ধরনের চার্জ বিশিষ্ট কণিকা? বিশিষ্ট কণিকা। আশা করি তোমরা এই 3টা প্রশ্নের উত্তর দিবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা আশা করি ইতিমধ্যে তোমরা উত্তর দিয়েছ। নাইট্রোজেন পরমাণুতে কতটি প্রোটন রয়েছে?
নাইট্রোজেন পরমাণুতে 60টি প্রোটন রয়েছে। ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে জে থমসন। স্যার জে জে থমসন। প্রোটন কোন ধরনের চার্জ বিশিষ্ট কণিকা? ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা। বিশিষ্ট কণিকা। তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলাম। আশা করি তোমরা সহজেই এই চ্যাপ্টারের বা এই টপিকসের উপর যদি প্রশ্ন আসে তাহলে তোমরা উত্তর দিতে পারবে। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নাও। 1, নাইট্রোজেন পরমাণুর গঠন। নাইট্রোজেন পরমাণুর গঠন দেখাও। চিত্র এঁকে দেখাও হবে। 2, প্রোটন ও ইলেকট্রনের মধ্যে পার্থক্য লিখো। ইলেকট্রন এর মধ্যে পার্থক্য লিখো। পার্থক্য লিখো। 3 নাম্বার, একটা মজার বিষয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অক্সিজেন পরমাণুর গঠনটা তোমাদেরকে বলছিলাম, তোমরা অক্সিজেন পরমাণুর গঠনের স্ট্রাকচারটা তোমরা বাড়িতে তার রয়েছে না, তার জালির তার এবং মাটি বা এর কোনো এ জাতীয় বস্তু দিয়ে একটা গঠন তৈরি করবে। অক্সিজেন পরমাণুর গঠন, গঠনের মডেল চিত্র তৈরি করো। ব্যবহার করবে তার ও আটা বা ময়দার গুলি। ময়দা ব্যবহার করে, আটা বা ময়দা ব্যবহার, সাথে সুতা ব্যবহার করে। তার এবং আটা বা ময়দা ব্যবহার করে অক্সিজেন পরমাণুর মডেল চিত্র তৈরি করবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাড়ির কাজ হচ্ছে এটা, তোমরা করবে। আশা করি আগামী ক্লাসে তোমরা এটা আমাকে দেখা। ভালো থাকো। আমি আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। বিদায় নেওয়ার আগে তোমাদেরকে বলবো, এই করোনা এই যুদ্ধে তোমরা বাসায় থাকবে, কখনো বাসা থেকে বের হবে না। কারণ মনে রাখবে, বাইরে রয়েছে ভয়ঙ্কর জীবাণু কোভিড-19 ভাইরাস। তোমাদেরকে অনুরোধ করব তোমরা বাসায় থেকো এবং ভালো থেকো। সকলকে ভালো রেখো, দেশকে ভালো রেখো, এই আশাবাদ ব্যক্ত করি আমি মোহাম্মদ খুরশিদ আলম তালুকদার, সহকারী শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল। আমি আজ তোমাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আমার মোবাইল নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, 01720682500। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এই নাম্বারে যে কোনো সময় প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।